নমস্কার। এসআইআর নিয়ে আরও একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি ফান্ডাদা, আর আজকে আমরা আলোচনা করব হিয়ারিং নিয়ে। আপনারা জানেন এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন যেটা ভোটার তালিকার চলছে, সেটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এবং এই শেষ পর্যায়ে এখন আমাদের সামনে আসছে হিয়ারিং, অর্থাৎ বিএলওরা যে ফর্ম জমা দিয়েছিলেন এবং সেই ফর্ম যে ডিজিটাইজ করেছেন তার বেসিসে ড্রাফট রোল পাবলিশ হয়ে গিয়েছে এবং ড্রাফট রোল থেকে কিভাবে ইলেকশন কমিশন ম্যাচিং করে ম্যাপিংয়ের মাধ্যমে কাদের কাদের হিয়ারিংয়ে ডাকবে সেটা আমরা এর আগের ভিডিওতে টোটালি বুঝিয়ে দিয়েছি। যদি ভিডিওটা না দেখে থাকেন, এবং ওই ভিডিওটা কিন্তু হিয়ারিং অ্যাটেন্ড করার জন্য ভীষণ জরুরি, সুতরাং ওই ভিডিওটা যদি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। আমি ওপরের আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাই চলুন শুরু করা যায়। যে জিনিসটা আপনাদের বলা সেটা হচ্ছে এই কাগজপত্রের ব্যাপারে কিন্তু ইলেকশন কমিশন প্রচণ্ড স্ট্রিক্ট একটা ব্যাপার তৈরি করছেন। অলরেডি কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা অফিসার যারা রয়েছেন, অর্থাৎ ব্যাংক এবং অন্যান্য সেক্টর থেকে, তাদেরকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ আ মাইক্রো অবজারভার, এবং এই মাইক্রো অবজারভাররা প্রতিটা হিয়ারিংয়ে অ্যাটেন্ড করবেন, তারা ওখানে উপস্থিত থাকবেন এবং আপনারা যে কাগজপত্র সাবমিট করছেন সেই কাগজপত্র কিন্তু চেক করে দেখবেন। সুতরাং সবার প্রথমে আমি সেটা এটাই বলবো যে এটা কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীরা বা রাজ্য সরকারি অফিসাররাই চেক করছেন তা নয়, ডাবল চেকিং হচ্ছে এখানে। রাজ্য সরকারি অফিসাররাও দেখবেন যারা AERO এবং ERO রয়েছেন, তার সঙ্গে সঙ্গে মাইক্রো অবজারভাররাও কিন্তু এই কাগজপত্র স্ক্রুটিনি করে দেখবেন। সুতরাং ডুয়াল চেকিংয়ের মাধ্যমে কিন্তু এই পুরো ব্যাপারটা হবে। আমরা জানি যে ইলেকশন কমিশন 12খানা কাগজপত্র বলে দিয়েছেন যে এই 12টা কাগজ আপনাদের দেখাতে হবে। তার মধ্যে প্রথমে কি আছে, যে যদি সরকারি কর্মচারী বা পেনশনার হন তাহলে পরে সেই কাগজ দেখাতে হবে, অর্থাৎ সরকারি কর্মচারী বা পেনশনাররা তাদের আইডেন্টিটি কার্ড প্রুফ করবেন বা দেখাবেন। এরপরে ওনারা বলেছেন যে 1/7/1987 আগে থাকা যদি কোনো ডকুমেন্ট পাওয়া যায়, যেটা গভর্নমেন্ট থেকে বা লোকাল অথরিটি থেকে বা ব্যাংক, পোস্ট অফিস, LIC, PSU এগুলোর থেকে যদি আপনারা কোনো ডকুমেন্ট পেয়ে থাকেন বা ডকুমেন্ট বা সার্টিফিকেট যদি থেকে থাকে তা আপনার নামে, তাহলে সেটা আপনি দেখাতে পারেন। এরপরে আছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, রয়েছে পাসপোর্ট, রয়েছে ম্যাট্রিকুলেশন বা এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রেকগনাইজড বোর্ডস ইউনিভার্সিটিজ, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি, বন অধিকার সার্টিফিকেট বা ফরেস্ট রাইট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, OBC, SC, ST এই ধরনের যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটা, যদি আমাদের এখানে যেহেতু NRC হয়নি সেহেতু এইটা আমাদের এখানে ভ্যালিড নয়, এটা যেখানে NRC হয়েছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন তাদের ক্ষেত্রে এটা ভ্যালিড। কিন্তু যদি এরকম কেউ থেকে থাকেন, ধরুন আসামে আমরা জানি NRC হয়েছে, এবার আসামে উনি আগে ছিলেন, এখন ওয়েস্ট বেঙ্গলে চলে এসছেন, কিন্তু আসামের NRCতে ওনার নাম আছে, সেই ক্ষেত্রে ওই কাগজটা দেখালে কিন্তু হবে। এছাড়া ফ্যামিলি রেজিস্টার বা প্রিপেয়ার্ড বাই স্টেট বা লোকাল অথরিটিজ, এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট। এবার এই যে 12টা ডকুমেন্ট আমি এখানে বলে দিলাম, এগুলো শুনতে এরকম, কিন্তু যখন আপনারা ডাক পাচ্ছেন তখন আপনারা কোন ডকুমেন্টগুলোকে বেশি প্রায়োরিটি দেবেন তার কিন্তু একটা লিস্ট আমি এখানে বানিয়ে দিয়েছি। মনে রাখবেন, ডকুমেন্ট একটা জমা দিলেন, ধরুন আপনি বার্থ সার্টিফিকেট জমা দিলেন, বার্থ সার্টিফিকেটের থেকেও হয়তো আপনার কাছে ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট রয়ে গেছে যেটা দিলে পরে আপনার ব্যাপারটা আরও ইজিয়ার হতো। প্রথমেই মনে রাখতে হবে, বেসিক্যালি কিন্তু যারা এই যে হিয়ারিংয়ে ডাক পাচ্ছেন তারা কিন্তু 3 ভাগে বিভক্ত। না, আনম্যাপড, প্রোজেনি ম্যাপিংয়ে ডিসপিউটেড, সেলফ ম্যাপিং ডিসপিউট, ASDD লিস্ট, এগুলো নয়, সেগুলো আমি তো আগের ভিডিওয়ে বলে দিয়েছি।
ওটার বাইরে এবার যারা ডাক পেলেন জন্মের তারিখ হিসেবে তারা আবার 3 ভাগে ভাগ হবেন। 3 ধরনের ভোটার রয়েছেন। এক কি, যাদের জন্ম 1/7/1987 আগে, অর্থাৎ যারা এই ডেটটার আগে জন্মেছেন তাদের কাগজপত্রের ব্যাপারটা একরকম হবে। তাদের ক্ষেত্রে কি করতে হবে, শুধুমাত্র নিজের কাগজ দিতে হবে। অর্থাৎ ওই যে 12টা ডকুমেন্ট বা 11টা ডকুমেন্ট দেখানো হলো, ওই 11টা ডকুমেন্টের মধ্যে নিজের একটা ডকুমেন্ট তাকে দিতে হবে। এইটা হচ্ছে যাদের জন্ম 1987 আগে। এবার যাদের জন্ম 1/7/1987 এবং 2/12/2004 মধ্যে, তাদের ক্ষেত্রে নিজের একটা ডকুমেন্ট দিতে হবে, এবং বাবা বা মার একটা ডকুমেন্ট বা কাগজ দিতে হবে, আইদার বাবা অথবা মা। আর যাদের জন্ম 2/12/2004 পরে, তাদের ক্ষেত্রে নিজেরও লাগবে একটা ডকুমেন্ট, বাবারও লাগবে, মারও লাগবে। এটা কেন? তার কারণ হচ্ছে যে 1987 সালের পরে যারা জন্মেছিলেন এবং 2/12/2004 মধ্যে ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছিলেন, এখানে একটা অ্যামেন্ডমেন্ট হয় কনস্টিটিউশনের বা সংবিধানের। এই অ্যামেন্ডমেন্ট বা সংবিধানের সংশোধনে বলা হয় শুধুমাত্র নিজে ভারতে জন্মালেই হবে না, তার বাবা বা মার মধ্যে যে কোনো একজনকে ভারতের নাগরিক হতে হবে, তাহলেই উনি ভারতের নাগরিক হবেন যিনি জন্মেছিলেন। সুতরাং সেই যে নতুন আইন যাকে বলা যায়, যে সংবিধান সংশোধনের মাধ্যমে যে আইন তৈরি হলো, সেই আইনের বলে এই ব্যাপারটা এখানে এরকম দাঁড়ালো। আর যাদের জন্ম 2/12/2004 পরে, তাদের ক্ষেত্রে আবার একটা অ্যামেন্ডমেন্ট হলো, অর্থাৎ আবার একটা সংবিধান সংশোধন হয়েছিল, আর একটা নতুন আইন হয়েছিল। সেখানে বলা হচ্ছে যে নিজের ভারতে জন্মগ্রহণ করলেই শুধু হবে না, বাবা এবং মা দুজনেরই ভারতের নাগরিকত্ব থাকলে তবেই যিনি জন্মালেন তিনি ভারতের নাগরিক হবেন। তো এই কারণে এই তিনটে আলাদা জন্মের বেসিসে এর ভাগ করা আছে। যদি 87 আগে জন্ম হয় তাহলে শুধু নিজের কাগজ দেখালেই হবে। সাম আপ করে দিচ্ছি, 1/7/1987 এবং 2/12/2004 মধ্যে হলে নিজের এবং বাবা বা মার মধ্যে একজনের কাগজ লাগবে। আর 2/12/2004 পরে হলে নিজের এবং বাবা ও মা দুজনেরই কাগজ কিন্তু সাবমিট করতে হবে। বোঝা গেল? এইবারে আসি কিভাবে কোন অর্ডারে আমরা ডকুমেন্টটা সাবমিট করব, যেটার জন্য আপনারা ওয়েট করে আছেন। কাগজ কোনগুলো, যেটা আমি বলে দিয়েছিলাম যে এই 12টা ডকুমেন্টের মধ্যে, বেসিক্যালি 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা দেখাতে হবে। কিন্তু এখানে যেহেতু এগুলো স্ক্রুটিনি হবে, সেহেতু সেই কাগজটাই সবার আগে দেখান, যেটা দেখালে পরে স্ক্রুটিনির সম্ভাবনা সবচেয়ে কম। সেইটায় আমি এবার ঢুকছি। 1 নম্বর কাগজ, অর্থাৎ প্রথম যে কাগজটা দেখাতে হবে, মানে যদি থাকে আপনার কাছে তাহলে ওটাই দেখান। সেটা হচ্ছে সরকারি চাকরি করেন বা সরকারি পেনশন পান এরকম প্রমাণপত্র। হিয়ারিংয়ে ডাক পেয়েছেন এমন যদি কোনো সরকারি কাজ করেন, অর্থাৎ সরকারি চাকরি করেন এরকম কেউ, বা যদি কোনো পেনশনার তিনি হিয়ারিংয়ে যদি ডাক পেয়ে থাকেন, তাহলে পরে তাকে এই ডকুমেন্টটা দিলেই তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এইটা তো খুব অল্প সংখ্যকই এরকম পাওয়া যাবে যারা সরকারি চাকরি করছেন কিন্তু হিয়ারিংয়ে ডাক পেয়েছেন। 2 নম্বর কাগজ বা ডকুমেন্ট হচ্ছে ভারত সরকার দ্বারা জারি করা ভারতীয় পাসপোর্ট। এর পরেই যে ডকুমেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওখানে তো 12টা না ডকুমেন্ট বলা আছে, 11টা ডকুমেন্ট বলা আছে, কিন্তু যারা সরকারি চাকরি করছেন তারা তো সরকারি কাগজপত্র দিয়ে দিলেন, কিন্তু যারা সরকারি চাকরি করছেন না তাদের ক্ষেত্রে সবচেয়ে প্রামাণ্য নথি হচ্ছে পাসপোর্ট। কারণ পাসপোর্ট হচ্ছে ভারত সরকার এটা বলছে যে আপনি এই পাসপোর্টটা হোল্ড করা মানে এটা হচ্ছে আপনি ভারতের নাগরিক, সেটা সরকার স্বীকার করে নিল। সুতরাং অবশ্যই প্রথম যদি আপনার কাছে পাসপোর্ট থাকে তাহলে প্রথম যে নথিটি সাবমিট করুন সেটাই হচ্ছে পাসপোর্ট।
পাসপোর্ট যদি আপনি টেবিলে রেখে দেন তাহলে মোটামুটিভাবে ধরে নেওয়া যেতে পারে, যদি পাসপোর্ট জাল না হয়ে থাকে তাহলে মোটামুটিভাবে ধরে নেওয়া যেতে পারে যে আপনি হিয়ারিং উতরে গেলেন। 3 নম্বর কাগজ হচ্ছে, দেখুন বেসিক্যালি এই হিয়ারিংয়ের মাধ্যমে কি দেখা হবে, দেখা হবে যে আপনি কত আগে থেকে ভারতবর্ষে আছেন বা আপনার বাবা মা আছেন। যদি আপনি অনেক আগে থেকে ভারতবর্ষে আছেন এটা প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু আপনার এই হিয়ারিং উতরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই জন্য এরপরেই আমরা যে ডকুমেন্টটা রাখছি সেটা হচ্ছে এই 1/7/1987 আগে প্রাপ্ত কোনো সরকারি কাগজ বা জীবন বীমা, পোস্ট অফিস বা ব্যাংকের কাগজ অথবা সার্টিফিকেট। অর্থাৎ 1/7/1987 আগে যদি আপনার কোনো এলআইসির কাগজ থাকে, আপনার কোনো পোস্ট অফিসের কাগজ থাকে, আপনার যদি কোনো ব্যাংকের কাগজ থাকে, তাহলে পরে কিন্তু আপনার এইটা প্রমাণ করা অনেক ইজিয়ার হবে যে আপনি অত দিন আগে থেকে ভারতবর্ষে ছিলেন। সুতরাং ভারতের নাগরিকত্ব বাই ডিফল্ট বা সাধারণভাবেই আপনার জন্য এটা প্রাপ্য। সুতরাং সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট হিসাবে আপনার কেসটাকে অনেক বেশি স্ট্রং করবে। যত পুরনো ডকুমেন্ট তত মনে রাখবেন স্ট্রং কেস। সুতরাং এই ডকুমেন্টটা যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই এটাকে সঙ্গে রাখবেন। এরপরে 4 নম্বর কাগজ বা ডকুমেন্টে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের থেকে উত্তীর্ণ হওয়ার কাগজ বা সার্টিফিকেট, এইটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এইটা দাখিল করা মানে হচ্ছে যে আপনি ভারতবর্ষেই পড়াশোনা করেছেন, মানে আপনি অনেক আগে থেকে ভারতবর্ষে ছিলেন, তবেই তো আপনি পড়াশোনা করতে পেরেছেন। আপনি যদি একটা কলেজের ডিগ্রির কাগজ কলকাতা বিশ্ববিদ্যালয় হোক, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় হোক, সেটা যদি দেখাতে পারেন তার মানে ধরে নেওয়া হচ্ছে যে আপনি আপনার পড়াশোনাটা করেছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। এইগুলো কিন্তু প্রমাণ হিসেবে ভীষণ 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 ইম্পর্ট্যান্ট, কারণ এটা প্রমাণ করে যে আপনি বহুদিন ধরে ভারতে রয়েছেন এবং ভারতের এই শিক্ষা ব্যবস্থায় আপনি শিক্ষিত হয়েছেন। তার মানে কি? তার মানে আপনি যদি শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যান তাহলে নিশ্চয়ই আপনার বাবা বা দাদু তারা ভারতবর্ষে ছিলেন বলেই আপনি এখানে শিক্ষিত হতে পেরেছিলেন। তো এই ডকুমেন্টগুলো সেই কারণে কিন্তু খুব ভাইটাল। অর্থাৎ পুরনো দিনে আপনি যে ভারতেই ছিলেন সেইটা প্রমাণ করার জন্য এগুলো একটা অন্যতম হাতিয়ার। আর এরপরে 5 নম্বরে আমি রাখবো বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্রকে। সুতরাং এই 5টা ডকুমেন্টকে আমি আগে সিরিয়ালি সাজিয়ে দিয়েছি। তারপরে বাকি যে ডকুমেন্ট তার মধ্যে আপনি যা খুশি দিতে পারেন। SC ST OBC সার্টিফিকেট আছে, বন অধিকার সুরক্ষা সার্টিফিকেট আছে, তার সঙ্গে আপনার পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট আছে, তার সঙ্গে ফ্যামিলি রেজিস্টার আছে, এই এবং ল্যান্ড এবং হাউস অ্যালটমেন্ট বাই গভর্নমেন্ট আছে। এই ধরনের বাকি কাগজগুলো তারপরে আসবে। প্রথম 5টা কাগজ কিন্তু আমি বলে দিলাম। আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি আপনাদের, যাতে আপনাদের অসুবিধা না হয় ব্যাপারগুলো বুঝতে। আরেকবার রিকল করে নিন। 1 নম্বরে হচ্ছে সরকারি চাকরি করলে পরে তখনই 1 নম্বরটা ভ্যালিড, না হলে তো 1 নম্বর ভ্যালিড নয়। এরপরেই সবচেয়ে ইম্পর্টেন্ট কাগজ হচ্ছে পাসপোর্ট, যেটা প্রমাণ করে আপনি ভারতের নাগরিক। তারপরে হচ্ছে 1987 আগে আপনার কাছে যদি জীবন বীমা, পোস্ট অফিস, কোনো ব্যাংক, কোনো PSUর কোনো সার্টিফিকেট থাকে, কোনো কাগজ থাকে, তাহলে সেটা কিন্তু প্রমাণ করবে যে আপনি অত দিন থেকে ভারতবর্ষে আছেন। সুতরাং এইটাও খুব ইম্পর্ট্যান্ট। 4 নম্বরে হচ্ছে আপনার স্কুল বা ইউনিভার্সিটি থেকে পাস করা সার্টিফিকেট, সেটা আপনি প্রমাণ হিসেবে দাখিল করতে পারেন। আর 5 নম্বর হচ্ছে বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র। এরপরে বাকি যে আরও এই 5টার বাইরে আরও 6টা ডকুমেন্ট আছে, সেই 6টা ডকুমেন্টের আর র্যাঙ্কিং নেই। এগুলো আপনার কাছে যা থাকবে আপনি সেটা নিয়ে যাবেন, কিন্তু এগুলো থাকলে অবশ্যই এগুলোকেও তার সঙ্গে রাখবেন, কারণ এইগুলো অনেক বেটার ওয়েতে আপনি কিন্তু ভারতে বহুদিন ধরে আছেন সেটা প্রমাণ হয়। অথবা পাসপোর্ট থাকলে যেরকম আপনি ভারতের নাগরিক সেটা সরকার স্বীকার করে নিচ্ছে, সেটাও আপনি প্রমাণ হিসেবে দাখিল করতে পারবেন। তাহলে আসল যে প্রশ্নটা এর আগের দিনও আমি আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যেটা নিয়ে আমরা আসবো, তাহলে হিয়ারিংয়ে ডাকলে কি করতে হবে বা কি করা উচিত, আর কি কি কাগজ দেখাবেন আর কি কি দেখাবেন না। এবার আমরা আসি কি কি দেখাবেন, তো আমাদের হয়ে গেল। এবার কি কি দেখাবেন না, মনে রাখবেন স্ক্রুটিনি হবে। সুতরাং অনৈতিকভাবে বা
জাল করা সার্টিফিকেট বা কাগজপত্র এই ধরনের যদি আপনারা দেখানোর প্ল্যান করে থাকেন, তাহলে আমি আপনাদের বলবো না দেখানোই ভালো। কারণ যদি স্ক্রুটিনিতে ধরা পড়েন, নাম তো যাবেই, নাম তো কাটবেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু ভুল নথি বা জাল নথি তৈরি করার অপরাধে শাস্তিও হবে। সুতরাং কি দেখাবেন না, এটা একদম খুব ক্লিয়ার কাট অ্যান্সার। যে নথি আপনি সবচেয়ে ভালো জানেন যে আপনার এই নথিটা সঠিক উপায়ে পাওয়া না সঠিক উপায়ে পাওয়া নয়, আপনি সবচেয়ে ভালো জানেন নথিটা আসল না নথিটা জাল। সুতরাং যেহেতু রাজ্য সরকারের অফিসাররা থাকবেন, কেন্দ্রীয় সরকারি অফিসাররা থাকবেন, ব্যাংকের অফিসাররা থাকবেন, তারা কিন্তু এই নথি নিয়েই সবসময় কাজ করেন। সুতরাং এই নথি, জাল নথি বা যাকে বলা হচ্ছে ডুপ্লিকেট নথি, এই ধরনের নথি যদি আপনার কাছে থাকেন এবং আপনি দেখানোর প্ল্যান করে থাকেন, তাহলে আমি আপনাদের বলবো সেটা না দেখানোই বুদ্ধিমানের কাজ। তার কারণ হচ্ছে এসআইআর থেকে নাম বাদ যাওয়া মানেই কিন্তু আকাশ ভেঙে পড়বে না। ডিটেনশন ক্যাম্প, হ্যান ত্যান, এগুলো রাজনৈতিক কথা, এগুলোর বাস্তবে কোনো ভিত্তি কিন্তু নেই। এইখানে যদি আপনার নাম নাও ওঠে, আপনি আবার আপনার নাম ওঠানোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর নাগরিকত্ব কারার অধিকার কিন্তু ইলেকশন কমিশনের নেই। ইলেকশন কমিশন নাগরিকত্ব দিতেও পারে না, নাগরিকত্ব কেড়ে নিতেও পারে না। এটা করার অধিকার শুধুমাত্র স্বরাষ্ট্র দপ্তরের রয়েছে। ইলেকশন কমিশনের কাজ হচ্ছে তারা ভোটার রোল তৈরি করবেন, যাদের নাম তারা মনে করছেন ভোটার রোলে থাকা উচিত তাদের রাখবেন, যারা সঠিক তথ্য দিতে পারলো না তাদের নামটা ভোটার রোল থেকে বাদ যাবে, আপনার কিন্তু নাগরিকতা চলে যাবে না তার জন্য। সুতরাং এইটাই কিন্তু মানে ভোটার লিস্টে নাম রইল না মানে আমার পৃথিবী শেষ হয়ে গেল, এটা কিন্তু একদমই নয়। এটা রাজনৈতিক কথা হতে পারে, কিন্তু বাস্তবে এই কথার কিন্তু কোনো ভিত্তি নেই। আপনি আবার সেটাকে অ্যাপ্লাই করে নতুন করে নাম তুলতে পারেন। এবছর হয়তো পারলেন না, সামনের বছর পারবেন, তারপরের বছর পারবেন, কিন্তু এতেই কিন্তু সব কিছু শেষ হয়ে গেল না। কিন্তু যদি ভুল নথি সাবমিট করেন, যদি জাল নথি সাবমিট করেন, তাহলে পরে সেটা যদি ধরা পড়ে, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে আর কোনো দিনই নাম তোলার ক্ষেত্রে একটা বিরাট প্রশ্নচিহ্ন কিন্তু পড়ে যাবে। এবং এই কথা বলার সঙ্গে সঙ্গে আজকের মতো এই ভিডিও আমি শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। শিগগিরই ফিরবো আরও একটা দুর্দান্ত ভিডিও সঙ্গে নিয়ে। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আপনাদের সাবস্ক্রাইব করাটাই, আপনাদের কমেন্ট করাটাই কিন্তু আমাদের অনুপ্রেরণা। তাই প্লিজ এগুলো থেকে আমাদের বঞ্চিত করবেন না। তাহলে ভালো থাকবেন সবাই। আজ তাহলে এখানেই শেষ করছি। বাই।